তারা কারফিউ দিয়েছিল বাংলাদেশের মুক্তি পাগল মানুষের শান্তিপূর্ণ আন্দোলন, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আন্দোলন, 15 বছর ধরে অবৈধ ক্ষমতা দখল করে থাকা ইউজারপার তাদের হাত থেকে নিষ্কৃতি পাওয়ার আন্দোলন। সুতরাং কারফিউ দিয়ে জনজীবন রেস্টোর করার জন্য তারা কারফিউ দেয়নি। যারা আন্দোলন করছিল তারা ছিল নিরস্ত্র, তারা ছিল মুক্তিকামী, তারা একটা ন্যায্য দাবির জন্য আন্দোলন করেছিল, যার ব্যাপারে কোনো প্রশ্ন তোলা যাবে না। কারণ জুলাই আগস্টের আন্দোলন, জুলাই চার্টার, জুলাই সনদ এবং রাজনৈতিক দলের ঐক্যমত্যের মাধ্যমে এটা জাতির মুক্তি সংগ্রাম হিসেবে বিবেচিত। এই সংগ্রামকে সন্ত্রাসবাদী আন্দোলন বলার ধৃষ্টতা কেউ যেন না দেখায়, এইটাকে মাথায় ধরে নিয়ে তাদেরকে আর্গুমেন্ট করতে হবে। আপনারা শুনেছেন যে ডিফেন্স সাইডের মূল আর্গুমেন্ট ছিল যে একজন হচ্ছেন প্রধানমন্ত্রী, তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ছিলেন, আরেকজন ছিলেন আইনমন্ত্রী। ডিফেন্স সাইডের আর্গুমেন্টের মূল কথা ছিল তাদের রুলস অফ বিজনেস অনুযায়ী তারা নাকি গণহত্যা বা এই সমস্ত অপরাধ করার জন্য তাদের কোনো দায়িত্ব ছিল না। তো আমরা খুব ক্লিয়ারলি আদালত উপস্থাপন করেছি যে সমস্ত টেলিফোন কনভারসেশন হয়েছে আসামি আনিসুল হকের সাথে আসামি সালমান এফ রহমানের, আবার আসামি সালমান এফ রহমানের সাথে জুনায়েদ আহমদ পলকের, এই কনভারসেশনগুলো দিয়ে খুব ক্লিয়ারলি বোঝা গেছে যে সালমান এফ রহমান এবং আনিসুল হক, জুনায়েদ আহমদ পলক তাদের গভর্নমেন্টের ক্যাবিনেটের উপরে তাদের কমপ্লিট কর্তৃত্ব এবং নিয়ন্ত্রণ ছিল। তারা সেখানে বসে প্ল্যান করেছেন কিভাবে ইন্টারনেট শাটডাউন করার মাধ্যমে গণহত্যাকে আড়াল করে রাখা যাবে এবং আন্দোলনকারীদেরকে নির্মূল করা যাবে। আনিসুল হক সালমান এফ রহমানকে বলছেন যে দুটো পদ্ধতি, একটা হচ্ছে ইন্টারনেট বন্ধ করে কারফিউ জারি করে সব আন্দোলনকারীকে শেষ করে দেয়া, এইটা গণহত্যা চালানোর সবচেয়ে চাইতে স্পষ্ট ইঙ্গিত। দ্বিতীয়টা বলেছেন যে আরেকটা হচ্ছে রিয়াল হার্ম করা, মানে গণহত্যা না চালালেও তাদেরকে এমনভাবে আহত করা বা এমনভাবে দমন করা যাতে করে আর আন্দোলন মাথাচাড়া না দেয়। এই যে তাদের কনভারসেশন, এটা থেকে বোঝা যাচ্ছে যে সরকারের উপরে, সরকারের ক্যাবিনেটের উপরে, সরকারের ডিসিশন মেকিং প্রসেসের মধ্যে তারা কতটা ইনভলভ ছিলেন। আসামি সালমান এফ রহমানের সাথে জুনায়েদ আহমদ পলকের কনভারসেশন দেখা যাচ্ছে যে তারা প্ল্যান করছেন কিভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলো বন্ধ রাখা যাবে এবং সেই ব্যাপারে সরকারের কতটুকু সক্ষমতা আছে এবং কতটুকু এই সমস্ত কোম্পানিগুলোকে রিকোয়েস্ট করে বন্ধ করতে হবে। পলক বলছে আমাদের 70% সক্ষমতা আছে, আমরা নিজেরা এটা বন্ধ করতে পারি। সালমান এফ রহমান এবং পলকের মধ্যে আলোচনার মূল বিষয়বস্তু ছিল যে আমরা যে কোনো মূল্যে ইন্টারনেট বন্ধ রাখবো বা ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রাখবো, বাইরে গিয়ে বলবো যেগুলো আসলে পুড়ে গেছে আমরা এটা চালু করতে পারি নাই, শুধু ইন্টারনেট চালু করা হবে, ইমেল চালু করা হবে, যাতে বলা যায় যে ইন্টারনেট তো চালু হয়েছে। যখন বলবে ফেসবুক চালু হচ্ছে না কেন, তখন আমরা বলবো এটা আমরা মেরামতের কাজ করছি। যত ধরনের শয়তানি, যত ধরনের দুর্বুদ্ধি এই গণহত্যা করার জন্য, গণহত্যাকে আড়াল করার জন্য ইন্টারনেট বন্ধ রাখা। সে বলছে সার্ভার স্টেশন আমি ভিজিট করতে যাব, যে এসে বলবো এইসব ক্ষতি হয়েছে, কিন্তু আসলে তার কনভারসেশন থেকে স্পষ্ট যে ওইখানে কোনো ক্ষতি হয়নি, যেটার কারণে ইন্টারনেট বন্ধ হয়নি। এই দুজনের কথোপকথন এবং অন্যান্য সামগ্রিক সাক্ষ্য প্রমাণিত থেকে স্পষ্ট যে এই দুইজনের সরকারের ডিসিশন মেকিংয়ে তাদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। এই গণহত্যা কারফিউ দিয়ে মানুষকে নিশ্চিহ্ন করে দেওয়ার যে পরিকল্পনার সাথে তারা জড়িত ছিলেন, তারা ইনসাইট করেছেন, অ্যাবেট করেছেন, প্ল্যান করেছেন এবং সেগুলোর এক্সিকিউশনের ব্যাপারে কাজ করেছেন। ইন এডিশন সালমান এফ রহমান আইজির সাথে কথা বলছেন, রংপুরের ডাক্তারের সাথে কথা বলছেন আবু সাইদের হত্যার যে পোস্টমর্টেম রিপোর্টকে কিভাবে চেঞ্জ করা যায়, তা থেকে প্রমাণ করা যায় যে সরকারের যে কোনো এজেন্সির উপরে, যে কোনো সংস্থা, যে কোনো ব্যক্তির উপরে তার কর্তৃত্ব ছিল এবং তাদেরকে গণহত্যার কাজে ব্যবহার করা, গণহত্যাকে আড়াল করার কাজে ব্যবহার করার জন্য সব ধরনের নির্দেশনা তিনি দিয়েছেন। সুতরাং তাদের বিরুদ্ধে প্রাইমা ফেসি যে এভিডেন্স এসছে তার ভিত্তিতে তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা ছাড়া কোনো বিকল্প নাই। ডিসচার্জে তো প্রশ্নই আসে না, তাদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরু করা ছাড়া কোনো বিকল্প নেই। আদালত আমাদের আর্গুমেন্ট শুনেছেন, শেষ হয়েছে। আগামী 12 জানুয়ারি এই বিষয়ে চার্জ গঠনের বিষয়ে আদালত আদেশ দেবেন। কারফিউ কোনো সময় জনগণের জন্য আওয়ামী লীগ সরকার দেয়নি। তারা কারফিউ দিয়েছিল একটা জেনোসাইড করার জন্য, তারা কারফিউ দিয়েছিল বাংলাদেশের সিভিলিয়ান পপুলেশনকে নিশ্চিহ্ন করার জন্য, তারা কারফিউ দিয়েছিল বাংলাদেশের মুক্তি পাগল মানুষের শান্তিপূর্ণ আন্দোলন, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আন্দোলন, 15 বছর ধরে অবৈধ ক্ষমতা দখল করে থাকা ইউজারপার তাদের হাত থেকে নিষ্কৃতি পাওয়ার আন্দোলন। সুতরাং কারফিউ দিয়ে জনজীবন রেস্টোর করার জন্য তারা কারফিউ দেয়নি। যারা আন্দোলন করছিল তারা ছিল নিরস্ত্র, তারা ছিল মুক্তিকামী, তারা একটা ন্যায্য দাবির জন্য আন্দোলন করেছিল, যার ব্যাপারে কোনো প্রশ্ন তোলা যাবে না। কারণ জুলাই আগস্টের আন্দোলন, জুলাই চার্টার,
জুলাই সনদ এবং রাজনৈতিক দলের ঐক্যমত্যের মাধ্যমে এটা জাতির মুক্তি সংগ্রাম হিসেবে বিবেচিত। এই সংগ্রামকে সন্ত্রাসবাদী আন্দোলন বলার ধৃষ্টতা কেউ যেন না দেখায়, এইটাকে মাথায় ধরে নিয়ে তাদেরকে আর্গুমেন্ট করতে হবে। জুলাই আগস্টের এই মুক্তিকামী মানুষের মুক্তির সংগ্রাম, সেইটাকে দমন করার জন্য কারফিউ ব্যবহার করা হয়েছিল। সুতরাং কারফিউ কোনো আইনসম্মত কারফিউ ছিল না, এটা ছিল গণহত্যাকে ফ্যাসিলিটেট করার জন্য একটা নির্দেশ, পরিকল্পনা, যেটাকে আমরা ক্রাইম হিসেবে আদালতে উপস্থাপন করেছি এবং আমরা দেখিয়েছি যে এই কারফিউর মাধ্যমে জনজীবন রেস্টোর করা হয়নি। নিরস্ত্র মানুষকে পাখির মতো মারা হয়েছে, শিশুদেরকে মারা হয়েছে, মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়েছে, তারপর আহত মানুষের বুকে গিয়ে পাড়া দিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। এগুলো প্রমাণ করে কারফিউ কোনো শান্তিপূর্ণ উদ্দেশ্যে ছিল না, কারফিউ ছিল গণহত্যা চালানোর জন্য। ফিনিশ শব্দ বলা হয়েছিল, আর সেটা আমরা দেখাবো, এটা আমরা বলেছি, আমাদের কাছে এভিডেন্স আছে এবং এটা হয়তো আপনারা অনেকেই জানেন যে তার হাসিনার উপরে কতটুকু কর্তৃত্ব ছিল। তার কথাতে গুম হওয়া ব্যক্তিদের ছাড়া হতো, গুমের জন্য লোকদেরকে ধরা হতো। এগুলো যথাসময়ে যথা পরিস্থিতিতে আমরা আদালত উপস্থাপন করবো। কিরামুন কাতিবিন। আচ্ছা, আমরা এখানে আমাদের এই মামলায় উল্লেখযোগ্য এভিডেন্সের মধ্যে একটা হচ্ছে আসামি পরস্পর তাদের মধ্যে টেলিফোনে যে সমস্ত সলা পরামর্শ করেছেন, পরিকল্পনা করেছেন, ষড়যন্ত্র করেছেন, নির্দেশনা দিয়েছেন, সেগুলো বা আমাদের যে রাষ্ট্রীয় একটা প্রতিষ্ঠান আছে এনটিএমসি, যেটাকে আমরা বলছি কোনো আইনগত কর্তৃত্ব ছাড়াই সার্ভেইলেন্সের কাজ করত বিরোধী দলকে দমনের জন্য, তারা একই সাথে এই যে সময়ে ইন্টারনেটটা বন্ধ ছিল তখন তারা এই টেলিফোনে কনভারসেশন করতে বাধ্য হয়েছিলেন। সেই কনভারসেশনগুলো রেকর্ড করেছিল, যেগুলো এনটিএমসি থেকে আমরা উদ্ধার করি। সেই কনভারসেশনগুলো তারা বুঝতেই পারেন এই মানুষকে দমন করার জন্য, মানুষকে বিপদে ফেলার জন্য যে সার্ভেইলেন্সের নামক যে গর্ত তারা খনন করেছিলেন, সেই সার্ভেইলেন্স সেন্টারের সার্ভেইলেন্সের আন্ডারে নিজেরা পড়ে অপরের জন্য করে রাখা গর্তে তারা নিজেরাই পতিত হয়েছেন। এবং এই টেলিফোন যে তাদের ব্যক্তিগত সমস্ত গোপনীয়তাকে, ব্যক্তিগতভাবে তারা যে সমস্ত অপকর্ম করার জন্য যা করেছেন, সব কিছু কিন্তু যে আমাদের দুই কাঁধে দুই ফেরেশতা আছে, তারা যেমন মানুষের আমলনামা লিখে রাখেন, এনটিএমসি এই অপরাধীদের আমলনামা যেই সময়ে ইন্টারনেট বন্ধ ছিল সেই সময় লিখে রেখেছেন, যেটা এই মামলার বিচারের প্রমাণে অনেক গুরুত্বপূর্ণ এভিডেন্স হিসেবে ব্যবহৃত হচ্ছে। সেজন্য আমি বলেছি। থ্যাংক ইউ।